হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউনিক স্কুলিং এর ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আজকের লেকচারে আপনাদেরকে স্বাগত। স্টুডেন্টস, আমরা বিগত লেকচারে লিবনিটজ থিওরেম, টেলরস থিওরেমের এক্সপ্লানেশন, এক্সাম্পল দেখেছি। আজকে আমরা খুবই একটি ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে রোলস থিওরেম। তো চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। সো স্টুডেন্টস, রোলস থিওরেমে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। রোলস থিওরেমে বলছে ইফ fx ইজ এ ফাংশন এন্ড আমাদের এখানে রোলস থিওরেমের জন্য তিনটা কন্ডিশন দিছে। ফার্স্ট কন্ডিশন, কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল ab, অর্থাৎ ফাংশনটি ab এর মধ্যে কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস মানে আমরা কি বুঝি? কন্টিনিউয়াস মানে বুঝি a আর b এর মধ্যে প্রত্যেকটি x এর ভ্যালুর জন্য আমরা ফাংশনের ভ্যালু আমরা পাবো। সেকেন্ড, ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভাল ab, এর অর্থ হচ্ছে ab ছাড়া ab এর মধ্যস্থ যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের জন্য আমরা এর ডিফারেন্সিয়েটিভের মান পাবো। আমরা আরো একটু যদি জিওমেট্রিক্যালি বলতে চাই, এটার অর্থ হচ্ছে a আর b ছাড়া এর অভ্যন্তরীণ যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে আমি ট্যানজেন্ট আঁকতে পারবো, অর্থাৎ একটা স্পর্শক আঁকতে পারবো। আমরা জিনিসটা একটু জিওমেট্রিক্যালি দেখার চেষ্টা করি। সাপোজ আমাদের এটা একটা আমাদের ফাংশনের লেখচিত্র, এটা হচ্ছে আমাদের fx। তো এখানে ক্লোজড ইন্টারভাল ab, এটার অর্থ হচ্ছে এই a, এটা মনে করেন আমাদের a পয়েন্ট, এই যে এটা হচ্ছে আমাদের a পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের b পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে a, এটা হচ্ছে b, a মানে হচ্ছে AFA আর b এর স্থানাঙ্ক হবে BFB। ওকে, তো দেখুন a আর b এর মাঝখানে এই ফাংশনটা কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে প্রত্যেকটা ফাংশনের জন্যই আমি কিন্তু ফাংশনের ভ্যালু পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি ফাংশনের ভ্যালু পাচ্ছি, অর্থাৎ এখানে fx কিন্তু বিচ্ছিন্ন না। সেকেন্ডলি, fx হচ্ছে ওপেন ইন্টারভ্যালের ডিফারেন্সিয়েবল। ওপেন ইন্টারভ্যাল কেন? কারণ হচ্ছে এই পয়েন্টগুলো আসলে শার্প পয়েন্ট। একটা কথা মাথায় রাখবেন, শার্প পয়েন্ট যেগুলো, ওই পয়েন্ট আপনি কখনো স্পর্শক অঙ্কন করতে পারবেন না। স্পর্শক মানে হচ্ছে ওই বিন্দু দিয়ে আমি কি করতে পারবো? ফাংশনের লেখচিত্রকে স্পর্শ করে এমন একটি রেখা অঙ্কন করতে পারবো। এখন আমি যদি এটা শার্প পয়েন্ট হয়, ওই শার্প পয়েন্টে আমি কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারবো না, কারণ এটা ছেদকের মতো কাজ করবে। সো এই দুইটা জিনিস আমি দেখেন a আর b এর মধ্যে এখানে যতগুলো পয়েন্ট আছে আমি সবগুলো পয়েন্টে কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারবো, কিন্তু আমি যদি এখানে অঙ্কন করি এটা কি স্পর্শক হবে? এটা কিন্তু এদিকে কিন্তু স্পর্শক করছে না। তো a আর b ছাড়া এর অভ্যন্তরীণ সবগুলো পয়েন্টে আমি স্পর্শক অঙ্কন করতে পারবো। থার্ড কন্ডিশন আমাদের fa = fb, অর্থাৎ এই a পয়েন্টে ফাংশনের মান আর b পয়েন্টে ফাংশনের মান যদি সমান হয়, তাহলে তিনটা কন্ডিশন। ফার্স্ট অফ অল, কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল ab, ab এর মধ্যে ফাংশনটি কন্টিনিউয়াস। সেকেন্ড কন্ডিশন, ওপেন ইন্টারভাল ab এ ফাংশনটি ডিফারেন্সিয়েবল। এবং থার্ড কন্ডিশন আমাদের fa = fb। এই তিনটা কন্ডিশন যদি আমাদের fx স্যাটিসফাই করে, তাহলে আমাদের রোলস থিওরেমের বক্তব্যটা আসলে মেইন হচ্ছে এটা। এখানে বলছে there exists at least one point c belongs to ab, অর্থাৎ a আর b এর মধ্যে এমন একটা পয়েন্ট আমি পাবো যে পয়েন্টে f prime of c = 0, অর্থাৎ ফাংশনের ওই জায়গায় ওই পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েটিভের ভ্যালু অবশ্যই কি আসবে? 0 আসবে। এটাই হচ্ছে আমাদের রোলস থিওরেমের বক্তব্য, বিবৃতি। তো আমরা ফার্স্ট অফ অল জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা প্রথমে এই ফাংশনের জন্য দেখব। তো প্রথমে আমরা ধরে নিলাম এই যে তিনটা কন্ডিশন মেনে চলে এমন একটা লেখচিত্র, কিন্তু এটা আমরা ধরে নিতে পারি। কেন? কারণ এই জায়গায় আমাদের দেখুন, এই জায়গায় আমাদের ফাংশনের ভ্যালু যা, এই জায়গায় ফাংশনের ভ্যালু তা, অর্থাৎ a পয়েন্ট আর b পয়েন্টে ফাংশনের ভ্যালু কিন্তু সেম। সেকেন্ডলি, এটা ডিফারেন্সিয়েবল এবং এটা কন্টিনিউয়াসও। তাহলে আমরা এটার জন্য বলতে পারতেছি যে f prime of c = 0 হবে। আচ্ছা, এখানে এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? f prime of c = 0 আমরা জানি ডিফারেন্সিয়েটিভ মানে হচ্ছে ওই পয়েন্টে স্পর্শকের ঢাল, স্পর্শকের কি ঢাল। তাহলে
আমি f প্রাইম অফ c ইকুয়াল টু 0 অর্থাৎ হচ্ছে ওই ঢাল অর্থাৎ ওই বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি সেটার ঢাল 0 হবে, অর্থাৎ এটা x অক্ষের সমান্তরাল হবে। আমরা জানি ঢাল যদি শূন্য হয় এটার অর্থ হচ্ছে রেখাটা হচ্ছে x অক্ষের কি সমান্তরাল। তাহলে দেখুন আমরা এখানে প্রত্যেকটা পয়েন্ট আপনি স্পর্শক অঙ্কন করতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ঢাল আছে, কিন্তু এখানে এই পয়েন্টটা দেখুন, এই পয়েন্টে যদি আপনি যদি কি আঁকেন স্পর্শক অঙ্কন করেন তাহলে আমরা যেটা পাবো এটার স্পর্শকটা কিন্তু অনেকটা কি হবে x অক্ষের সমান্তরাল হবে। এটার অর্থ হচ্ছে এই যে সি পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের সেই সি পয়েন্ট, এই সি পয়েন্টে আমরা যদি স্পর্শক অঙ্কন করি সেটা কিন্তু x অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ হচ্ছে ওই পয়েন্টে fx এর ডিফারেন্সিয়েটিভ এর মান কি হবে 0 হবে। এটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আমরা একটু আরেকটা দেখতে পারি এক্সাম্পল, যেমন আমি অন্য আরেকটা পয়েন্ট ধরে নিলাম, এই যে এইভাবে এসে এটা ফাংশনটা এইভাবে আসছে, এই দেখুন এই পয়েন্টেও কিন্তু ফাংশনের ভ্যালু আমাদের যেটা, এই যে এই পয়েন্টে ফাংশনের ভ্যালু যেটা, আবার এই পয়েন্টেও ফাংশনের ভ্যালু সেটা, এটা আমাদের এ, এই পয়েন্ট হচ্ছে আমাদের বি। তাহলে দেখুন এই যদি এই কন্ডিশনটা মানে এখানে মাস্ট বি অ্যাটলিস্ট 1 পয়েন্ট, এর বেশিও হইতে পারে, বাট অ্যাটলিস্ট 1 পয়েন্ট আমরা বলবো যে পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েটিভের মান আমাদের কি আসবে 0 হবে। তাহলে আমাদের এই পয়েন্টে আমার স্পর্শকগুলো আসলে x অক্ষের কি হবে সমান্তরাল হবে। আমরা এখন কয়েকটা কাউন্টার एग्जांपल নিয়ে দেখি কি হয়। সাপোজ আমরা fx টাকে ধরে নিলাম fx ইকুয়াল টু ধরে নিলাম মডুলাস অফ x, ওকে মডুলাস অফ x। তাহলে আমি এই যদি মডুলাস অফ x এর এটার লেখচিত্রটা কি রকম, এটার লেখচিত্রটা হবে এই দিকে যাবে আর এই দিকে যাবে। এখানে কিন্তু প্রথম দুইটা আমাদের এখানে কিন্তু দুইটা কন্ডিশন এটা মানে কিভাবে, ফার্স্ট অফ অল এটা ক্লোজ ইন্টারভাল a b তে কন্টিনিউয়াস। দেখেন আমি দুইটা পয়েন্ট ধরে নিলাম, মনে করেন আমরা যদি 1 নিই x এর মান, এখানে x এর মান যদি 1 হয় তাও ফাংশনের মান 1 আসে, আবার x এর মান যদি -1 হয় তাও আমার কি আসে 1 আসে, তাই না? কিন্তু তাহলে এটা আমাদের এই কন্ডিশনটা মানতেছে, ওকে মেনে নিলাম। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে কন্টিনিউয়াস, এখানে হচ্ছে প্রথমত এখানে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের ভ্যালু আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস। সেকেন্ডলি হচ্ছে 1 নিলেও যা আসে -1 নিলেও তা আসে, তার অর্থ f = fb। কিন্তু সেকেন্ড কন্ডিশন এখানে যেটা বলছে ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল, এটা কিন্তু হচ্ছে না। এখানে আমার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু স্পর্শ অঙ্কন করতে পারতেছি না, কেন? এই যে এই কিন্তু 0 যেটা আসে, এই 0 পয়েন্ট এটা একটা শার্প পয়েন্ট, শার্প পয়েন্টে আপনি কিন্তু এটা কিন্তু কোনো স্পর্শক না, এটা একটা ছেদক। তার অর্থ হচ্ছে এই পয়েন্টে আপনি কোনো ট্যানজেন্ট অঙ্কন করতে পারবেন না। এটার অর্থ হচ্ছে এই পয়েন্টে এই যে ডিফারেন্সিয়েবল হচ্ছে না a b এর মধ্যে। সুতরাং আমরা এখানে এমন কোনো আমরা বিন্দু পাবো না যে বিন্দুর জন্য f প্রাইম অফ c = 0, অর্থাৎ এখানে এমন কোনো স্পর্শক পাবেন না যেটার ডাল হচ্ছে x অক্ষের সমান্তরাল। আপনি এখানে আঁকুন, এখানে কি কখনো এইরকম এক্সাক্ট x অক্ষের সমান্তরাল কোনো স্পর্শক আঁকতে পারবেন? অবশ্যই পারবেন না। সুতরাং আমরা এই fx = মডুলাস অফ x, এটার জন্য কিন্তু রোলস থিওরেম কি নয়, অ্যাপ্লাই হবে না। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল প্রুফটা আমরা দেখব। এই প্রুফ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের রোলস থিওরেম বোঝার জন্য এটি আমাদের লাগবে। সো স্টুডেন্টস, আমরা রোলস থিওরেম প্রুফের জন্য আমরা দুইটা কেস নিব। রোলস থিওরেম এটার জন্য এই যে এই কন্ডিশনগুলো তিনটার জন্য আমাদের দুইটা কেস হইতে পারে। দুইটা কেসগুলো কি? প্রথম হচ্ছে আমরা যদি কেস 1 হইতে পারে যে ফাংশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন অর্থাৎ কি? যেমন আমি যদি ধরেন fx = যদি ধরে নিই যে fx = যদি আমি ধরেন দিই 2, তাহলে তার অর্থ হচ্ছে এখানে যে y অক্ষের দুই বিন্দু, ওই দুই বিন্দু দিয়ে একটা x অক্ষের সমান্তরাল কি যাবে রেখা যাবে। এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশনের জন্য কিন্তু আমার এই রোলস থিওরেমটা খাটবে কিভাবে? দেখেন এটা কন্টিনিউয়াস, ফার্স্ট অফ অল এখানে কোনো পয়েন্টে মান নাই, এরকম নাই, যেটা ডিফারেন্সিয়েবল, এটা প্রত্যেকটা পয়েন্টে আপনি স্পর্শক অঙ্কন, এটা নিজেই একটা স্পর্শকের মতো, তাহলে আর স্পর্শকের কথা কি আসছে? তারপর আসছে f = fb। আপনি এখানে যে কোনো পয়েন্ট নেন, প্রত্যেকটা পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু অলওয়েজ কি 2, তার অর্থ হচ্ছে f = fb। তাহলে এটা তো অবশ্যই f প্রাইম অফ c = 0, স্বাভাবিক। এটা প্রত্যেকটা পয়েন্টে আমার ডাল কত আসবে? 0 আসবে না, কারণ এটা x অক্ষের সমান্তরাল।
সুতরাং এই কেস 1 এর জন্য আমার রোলস থিওরেমটা কিন্তু ভেরিফাইড। এখন আমরা আমাদের কেস 2 নিব। আমরা কেস 2টা ধরে নিলাম হচ্ছে কোনো কনস্ট্যান্ট ফাংশন না, একটা নির্দিষ্ট ফাংশন। ওই যে আমরা একটা ফাংশন আমরা যেটা আগে ধরেছি সেটাই ধরে নিই ওইটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের এফ এ। তাহলে এটা হচ্ছে আমাদের এ এফ এ, আর এটা হচ্ছে বি এফ বি। ওকে, আর এখানে আমার একটা সি পয়েন্ট আছে। সো স্টুডেন্টস, আমরা এখন প্রুফ করার জন্য যে জিনিসটা ধরে নিব সেটা হচ্ছে আমরা ধরে নিব সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ 0 না ধরে নিব। আমি যদি 0 না ধরে নিই, অর্থাৎ কতগুলো প্রমাণ আছে বিজ্ঞানে যে আমি না ধরে নিয়ে জিনিসটা দেখবো যেটা ভেরিফাইড কিনা। না ধরে নিয়ে যদি ভেরিফাইড হয় তাহলে আমার যে থিওরি সেটা কিন্তু ভুল। আমি যদি না ধরে নিয়ে দেখতেছি যে থিওরিটা কিন্তু ভেরিফাইড হচ্ছে না, এমন কিছু আসছে যেটা হচ্ছে কন্ট্রাডিকশন, তাহলে অবশ্যই এটা কি হতে হবে? হ্যাঁ, হতে হবে। এখন আমি যদি ফাংশনের ভ্যালু এখানে 0 না ধরি, একটা নির্দিষ্ট ভ্যালু ধরে নিই, তাহলে আমার কি আসে একটু দেখি। তো এটার জন্য আমাকে কি করতে হবে? রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ নিতে হবে। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা যদি জানি যে এখানে যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, তাহলে মনে করবো ওই ফাংশনে আমার এটা কি ডিফারেন্সিয়েবল এবং এটা 0 না, তখন কিন্তু রোলস থিওরেম আমরা মনে করবো যে কি বুঝতে পারবো যে রোলস থিওরেম আসলে ভুল। কিন্তু দেখি যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি আসলে কি না হয়, সমান না হয়, অর্থাৎ 0 না ধরে সমান না হয়, তাহলে মনে করবো এখানে কন্ট্রাডিকশন আছে। তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা নিই। রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি নিই, আমরা মনে আছে আমাদের যে লেফট লিমিট সেটা হচ্ছে কি h টেন্ডস টু 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ নেওয়ার গিয়ে হচ্ছে f অফ, আমরা ধরে নিলাম f অফ c প্লাস h মাইনাস এফ সি ডিভাইডেড বাই হচ্ছে আমার h। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ। দেখুন এখানে এটা হচ্ছে কি, এটা আমরা ধরে c প্লাস এইচটা হচ্ছে আমার এই যে এটা। দেখেন এই সিটা কিন্তু সুপ্রিমাম একটা, এটা একদম সর্বোচ্চ ফাংশনের সর্বোচ্চ ভ্যালুতেই কিন্তু আমার এটা 0 আসবে। এখন এই আমি যদি c প্লাস এইচ করি, ফাংশনটা কিন্তু ডিক্রিজ হচ্ছে, তাহলে মানগুলো কিন্তু কি আসতেছে? লো হবে। এখানে আমি যদি একটা একদম লোয়েস্ট মিনিমামে যাই, তাহলে c প্লাস এইচ হচ্ছে মিনিমাম একটা ভ্যালু, অর্থাৎ c এর আশেপাশে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে সুপ্রিমাম। আমি যদি একটা লোয়েস্ট ভ্যালু থেকে একটা হায়ার ভ্যালু বিয়োগ দিই, তাহলে এটা কি আসবে? মাইনাস আসবে, তাই না? তাহলে আমার এই জিনিসটা আসলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেটা আসছে সেটা কিন্তু আমার কি আসতেছে? মাইনাস আসতেছে, তার মানে লেস দেন 0। ওকে, আমি আবার বলছি, আমি যদি c প্লাস এইচ, c প্লাস মানে আমি একটা এইচ জিনিসটা খুবই ছোট্ট একটা অংশ ধরে নিলাম, আমি যদি এদিকে যাই তাহলে এটা লোয়েস্ট ভ্যালু হচ্ছে ফাংশনের, কারণ এটা ফাংশনের ডিক্রিজড। এখন তার মানে এই জিনিসটা ছোট, এই ছোট ভ্যালু থেকে এফ সিটা বিয়োগ দিচ্ছি, বড় ভ্যালু বিয়োগ দিচ্ছি, তাহলে এটা নেগেটিভ আসবে না? ছোট থেকে বড় বিয়োগ দিলে এটা নেগেটিভ আসে, তাহলে এটা অবশ্যই লেস দেন 0 হবে। এখানে আবার আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে বের করি। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমি যদি বের করি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি? h টেন্ডস টু 0 f অফ c মাইনাস h মাইনাস এফ সি ডিভাইডেড বাই মাইনাস h। তাহলে দেখুন একইভাবে আমি যদি c মাইনাস h মানে হচ্ছে এটার আগের ভ্যালু নিয়ে আমি যদি করি, তার অর্থ হচ্ছে মানে খুবই কাছের একটা ভ্যালু আমরা c মাইনাস h-টা নিছি, তাহলে এটাও একটা ছোট ভ্যালু আসবে c থেকে, তাহলে এই জিনিসটা মাইনাস আসবে, এখান থেকে এটা থেকে এটা বিয়োগ দিলে আমার মাইনাস আসবে, আবার মাইনাস h আছে নিচে, বাট এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। পজিটিভ মানে এটা কি? গ্রেটার দেন 0 আসতেছে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যদি এখানে fc এর কোন একটা নির্দিষ্ট মান ধরে নেই, তাহলে কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল। তাহলে যদি নট ইকুয়াল হয়, আমরা ডিফারেন্সিয়েবিলিটির চ্যাপ্টার থেকে আমরা জানি এই দুটো যদি সমান না হয় তার অর্থ হচ্ছে ওই জায়গায় কি না, ডিফারেন্সিয়েবল না। কিন্তু আমরা আমাদের রোলস থিওরেমে আছে যে এটা ডিফারেন্সিয়েবল হইতে হবে, আমরা ধরে নিচ্ছি আগে থেকে ডিফারেন্সিয়েবল, কিন্তু আমরা এটাকে c = 0 না ধরে দেখতেছি যে এটা কিন্তু ডিফারেন্স না হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। তাহলে অর্থাৎ আমাকে এই জায়গায় কখনোই আমি কি করে নিতে পারবো না, 0 থেকে বড় বা ছোট কিছু ধরে নিতে পারবো। এখানে আমার এই জিনিসটা যদি 0 আসে
তাহলেই কিন্তু আমার এই জিনিসটা কন্ট্রাডিকশন তৈরি করবে না। ওই যে আমি একটা যেটা আগেই বলেছি, জি যদি আমি এটা না ধরে নিয়ে দেখি যে সব ঠিকঠাক, তাহলে কিন্তু এটা রোলস থিওরেম ভুল প্রমাণিত হইতো। কিন্তু এখন আমি জিরো না ধরে দেখতেছি একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, তাহলে আমরা বলতে হবে এটা জিরোই ধরতে হবে, এবং অর্থাৎ এই জায়গায় জিরোই হলেই আমার এই জিনিসটা কোনো কন্ট্রাডিকশন আসবে না। সো উই ক্যান রাইট দিস যে so this is a contradiction. এই জিনিসটা আমাদের কন্ট্রাডিকশন যেহেতু যে আসতেছে, তাহলে আমরা বলতে পারি so RHD equal to LHD will be if f prime of c equal to 0। অর্থাৎ RHD equal to LHD তখনই হবে যখন আমার f prime of c equal to কি হয়, 0 হয়। f prime of c equal to 0 ধরে নিলেই আমার 0 ধরে নেওয়াটা অবশ্যই 0 হবে, এবং 0 হয় বলেই আমার এটা RHD equal to LHD হবে। অর্থাৎ এই তিনটা কন্ডিশনের জন্য আমরা মাস্ট বি একটা c পয়েন্ট পাবো, যে পয়েন্টে আমার 0 আসবে। আমরা এখন একটা এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখি। এটার অনেকটা ফিজিক্যাল একটা উদাহরণ আছে। রোলস থিওরেম আমরা শুধু জ্যামিতিক ভাবে দেখলে হবে না, বাস্তব জীবনে এটা প্রয়োগ আছে। সেটা হচ্ছে কি, ধরেন আপনি এখানে দেখেন, আপনি গেছেন উপরে আবার আগের জায়গায় চলে আসছেন। ব্যাপারটা এরকম না, মনে করেন আপনি এখান থেকে 5 মিটার হাঁটলেন, হেঁটে আবার আগের জায়গায় ব্যাক করলেন, তাহলে রোলস থিওরেম অনুসারে বলতেছে যে আপনার আসা যাওয়ার মধ্যে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্ট আপনার ব্যাক কি 0। অবশ্যই আপনি ব্যাক করেন, যখন ব্যাক করবেন এমন একটা পয়েন্ট অবশ্যই পাবেন যখন আপনি থেমেছেন, একটা ব্যাক 0 আসছে, অবশ্যই এই জিনিসটা হবে। এটাই আমাদের রোলস থিওরেমের বক্তব্য। আশা করি আপনারা এই লেকচারের রোলস থিওরেমের যে বক্তব্য এটা ক্লিয়ার হয়েছে। আমরা আগামী লেকচারে এটার এক্সাম্পল দেখব ইনশাআল্লাহ। নেক্সট লেকচারে আমাদের রোলস থিওরেম একদম ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।